এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই জন্য যদি তারা ঠিক সময় মতো ঠিক কাজটা জনগণের প্রত্যাশা মেটাতে না পারে তাদেরকে সরে যেতে হবে। আমাদের মিডিয়ায় যে সমস্ত প্রপাগান্ডা দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। ডক্টর ইউনূসের এই জায়গাটাই ঝামেলা। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না। সার্জিস বলেন, হাসনাত বলেন, এটা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খেয়েছে। ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিয়েছেন। এত সহজ না ভাই দুনিয়াটা। যে না পারে 9 সে পায় না 90। আইন শৃঙ্খলাকে সুসংহত করার জন্য আপনি 4 মাসে যা করছেন এটি আপনার দৌড় বুঝালেছি। আওয়ামী আমলে যারা ক্ষতিগ্রস্ত, যারা প্রতিহিংসার শিকার, তাদেরকে আপনি আত্মীকরণ করলেন, তত করেন নাই। আপনি চোখ দেখে দেখে নিছেন ঢাকা শহর হিন্দুদের মৃতদেহে ভরে গেছে। তো এটা দেখে আমি ভাবলাম যে তাহলে আমি কই আছি, আমি কি ঢাকা শহরে আছি? সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ট্রিবিউনের নিয়মিত অনুষ্ঠান মাসুদ কামালের সঙ্গে কিছুক্ষণ। আপনারা সবাই জানেন আমরা জাতীয় এবং একই সঙ্গে আন্তর্জাতিক দুটি বিষয়ে আমরা মাসুদ কামাল ভাইয়ের সঙ্গে নিয়মিতভাবে আলোচনা করে থাকি। মাসুদ ভাই, আজকে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় দিয়েছেন। আমরা আজকে যেই বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে। বিগত বেশ কয়েকদিন ধরে আমাদের দুই দেশের একটা সম্পর্কের অবনতিও হয়েছে এবং উন্নতি করারও একটা চেষ্টাও আমরা দেখছি, যার অংশ হিসেবে আমরা আজকে দেখলাম যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি উনি বাংলাদেশে এসেছেন এবং বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন, ওনার সাথে ওনার বৈঠক হয়েছে এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গেও একটা আলাপ ওনার হওয়ার কথা, হয়তো এতক্ষণে হয়েও গেছে। এই বিষয়ে আসলে আপনার একটা মতামত জানতে চাই যে এই উদ্যোগগুলোকে আসলে আমাদের দুই দেশের এই সম্পর্কটাকে উন্নতি করতে পারবে কিনা? দেখেন, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে ভারত কিন্তু আমাদের প্রতিবেশী এবং প্রতিবেশী বেছে নেওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুত্ব বেছে নেওয়া যায় কিন্তু প্রতিবেশী বেছে নেওয়া যায় না। প্রতিবেশী হলো ভাইয়ের মতো, যে আমি আপনার ভাই না বন্ধু, এটা কিন্তু বন্ধু হলে আপনি বেছে নিতে পারবেন যে আমার সঙ্গে বন্ধুত্ব করলাম না, কিন্তু ভাইকে তো আপনি অস্বীকার করতে পারবেন না। তো ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো হতে হবে, এটা যে যাই বলুক, যে মানে এটাকে যেভাবে আপনি আমাকে বিশেষায়িত করেন না কেন, বাস্তবতা হলো আমাদের স্বার্থে এবং ওদের স্বার্থে, ওদেরও স্বার্থে আমাদের সঙ্গে ওদের সম্পর্ক ভালো রাখতে হবে, আমাদেরও স্বার্থে ওদের সঙ্গে সম্পর্ক ভালো হতে হবে। এবং এই হওয়ার ক্ষেত্রে মূল ভিত্তিটা কী হবে? যেমন আগের সরকার যারা ছিল তাদের সঙ্গে সম্পর্ক ভালো ছিল না। মালিক এবং দাসের সম্পর্ক কখনো ভালো হয় না, ওটা হয় আনুগত্যের। আগের সরকারের সঙ্গে সম্পর্কটা ছিল আমাদের দিক থেকে আনুগত্যের, আমরা ওদের অনুগত ছিলাম, মানে একটা ভৃত্যের মতো ছিলাম। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি, আপনার বাসার কোন চাকরটা আপনার কাছে বেস্ট মনে হয়? ধরেন বাসার 3টা চাকর আছে, আপনি কোন চাকরটাকে বেস্ট মনে করবেন? যে নাকি আপনার চোখের ইশারায় বুঝে, বলেন যে চা আনো, সে চাও দিল, সঙ্গে আবার ফ্রিজে বিস্কুটও দিল, যা চাইছেন তার চেয়ে বেশি দিয়ে দেয় যে চাকর, সেই চাকরকে আপনার পছন্দ, স্বাভাবিক। তো আগের চাকর চলে গেছে, দেশের মানুষ তাকে তাড়াই দিছে, তাদের একটু মন খারাপ হইতেই পারে এবং মন খারাপেরই প্রতিফলন আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি, তাদের মিডিয়ার উন্মাদনা, অমুক তমুক। আমি এখানে আরেকটা কথা বলি, এর পেছনে কিন্তু তাদের একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে, বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। কিন্তু এই যা আমরা ওদের মিডিয়ায় যে সমস্ত প্রপাগান্ডা দেখছি এর পেছনে বিজেপির একটা অভ্যন্তরীণ রাজনীতি আছে। সেই রাজনীতিটা হলো এই, পশ্চিমবঙ্গে বিজেপি কিন্তু কখনো পা রাখতে পারে না। কেন পারে না? এখানে ওখানে আপনার 27% ভোট আছে মুসলিম ভোট, যে ভোট থেকে বিজেপি একটাও পায় না। তো সেই ভোটটা যায় তৃণমূলের কাছে। ওদের প্ল্যান ছিল যে বাকি যে 73% ভোট আছে, এই ভোটটা থেকে তারা যদি যতটা পারে যদি এখান থেকে নিতে পারে তাহলে তাদের লাভ হবে। কিন্তু এই ভোটটা আবার 4 ভাগ হয়ে যায়, কংগ্রেস নেয়, বামফ্রন্ট পায়, তৃণমূল পায়, বাকিরা সে পায়, বরং সেটাই বিজেপি পায়। কিন্তু তৃণমূল এখান থেকে যতটুকু পায়, এই 10 to 20% যা পায়, অথবা ধরেন 12%, 15% পাইল, তাহলে তার 27-এর সঙ্গে 15% যোগ হয়ে তৃণমূল কিন্তু জিতে যায়, 43% হয়ে যায়, সে কিন্তু জিতে আসে। যে কাজটা বিজেপির দ্বারা হয় না। এখন বিজেপি চিন্তা করতেছে যদি আমাদের এখানে একটা কেওয়াজ লাগে অথবা প্রোপাগান্ডা করে হিন্দুদেরকে টর্চার করা হচ্ছে বাংলাদেশে, এটা বলে যদি পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে হিন্দুত্ববাদের দিকে ঝুঁকাতে পারে, তাহলে তাদের পশ্চিমবঙ্গে পা রাখার একটা জায়গা হয়। ব্যাপারটা ক্লিয়ার এন্ড সিম্পল।
এটার মধ্যে অন্য কিছু খুঁজে কোনো লাভ নেই, প্রয়োজন নাই। আপনি এইভাবে দেখেন জিনিসটা, তাহলে বুঝতে পারবেন যে কেন বিজেপি এত উন্মত্ত হয়ে গেছে, অথবা কেন ইন্ডিয়ার কোন মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে। সেই মিডিয়াগুলো উন্মত্ত হয়েছে যেগুলো ওদেরকে গদি মিডিয়া হিসেবে অভিহিত করে। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। কিন্তু মানে ভারত তার পাশের রাষ্ট্র যদি অস্থিতিশীল থাকে বা উত্তেজনা এরকম চরম পর্যায়ে পৌঁছায়, সেক্ষেত্রে কি ভারত নিজেও তো আসলে শান্তিতে থাকবে না। তারা বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে। এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, আপনি ওই দিন মোদীকে জিজ্ঞাসা করেন তুমি কি চাও, পশ্চিমবঙ্গ চাও, পশ্চিমবঙ্গের দখল চাও, নাকি বাংলাদেশের অনুগত শাসক চাও? সে পশ্চিমবঙ্গের কথা বলবে। পশ্চিমবঙ্গে মমতা তাকে যে পরিমাণ প্যারা দিচ্ছে, যেটা বাংলা ভাষায় বলে, এটা তাকে আর কেউ দিচ্ছে না। সে তো পশ্চিমবঙ্গে নিজের নিয়ন্ত্রণ চায়। আগামী নির্বাচনে 2024 তো মোটামুটি নরবর অবস্থা। আগামী নির্বাচনে কি হবে, তার পশ্চিমবঙ্গ দরকার। এবং পশ্চিমবঙ্গ পাওয়ার জন্য সেটা, এই জিনিসটা মমতাও বুঝতে পারছে, এবং বুঝতে পেরেই সে দেখছে আরে হিন্দু যদি চলে যায় তাহলে আমারও তাহলে হিন্দুত্ববাদী কিছু কথাবার্তা বলতে হবে। এখন সে উত্তেজনায় বশবর্তী হয়ে, এবং ওনার যে ক্যারেক্টার, মানে কন্ট্রোল ছাড়া আলাপ সালাপ করার, বলে বসে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী দেওয়া হোক। এটা কিছু না, এটাই জিনিস, আর কিছু না। হিন্দুদেরকে বোঝানো যে তোমাদের জন্য নরেন্দ্র মোদীর চেয়েও আমার বেশি মন কাঁদে। একদম সিম্পল ভাই। আর এখানে যেটা হচ্ছে তারা বুঝতে পারে। এখন আপনি বলবেন তাই যদি হয় তাহলে কেন পররাষ্ট্র সচিব এলো? এর কারণটা হলো কি জানেন, ওরা এটাও জানে যে এটা যদি প্রথম 7 দিনে না হয় তাহলে পরবর্তীতে আর হবে না। তো 7 দিন 10 দিন করে দেখছে, সুবিধা হচ্ছে না। তো কারণটা সুবিধা না হওয়ার পেছনে আমার সরকারকে আমি কৃতিত্ব দেবো, ক্রেডিট দেবো। ইউনূস সরকার একটা অত্যন্ত বুদ্ধিমানের মতো কাজ করছেন। সেটা হলো সমস্ত দলগুলিকে নিয়ে বসছেন। একটু ভুল ছিল, কিন্তু মোটামুটি সে একটা ভালো কাজ করছেন। মানে মোটামুটি একটা ভালো একটা চেহারা মানুষের সামনে দিতে পারছেন যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই। ইজ ফার্স্ট টাইম যে সরকারের সঙ্গে সব রাজনৈতিক দলগুলো আছে। যদিও আওয়ামী লীগকে তারা ডাকে না, ডাকা উচিত ছিল আমি মনে করি। ডাকলে আসতো না, কিন্তু ডাকা উচিত ছিল। জাতীয় পার্টিও ছিল না, জাতীয় পার্টিকে ডাকে না, এটা ঠিক করেনি কাজটা। এটা করেনি কারণ এই কারণে যে ছাত্রদের একটা কন্ট্রোল তার উপরে বেশি। ডক্টর ইউনূসের এই জায়গাটাই ঝামেলা। ডক্টর ইউনূস আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনে না। ডক্টর ইউনূস লোক ভালো, কিন্তু উনি একটা প্রশ্ন আওয়ামী লীগের প্রসঙ্গে আমি এখানে একটু যুক্ত করতে চাই যে আওয়ামী লীগ থেকে যদি ডাকার সিদ্ধান্ত হয় কাকে ডাকবে? আওয়ামী লীগের দলকে ডাকবে। আওয়ামী লীগের ওয়েবসাইটে চিঠি পাঠাবে। আওয়ামী লীগের ইমেলে চিঠি পাঠাবে। যে ব্যক্তির হাতে দেওয়ার তো দরকার নাই। আপনি ইনফর্ম করতেন, তারপর যাকে পাঠাইতো, অথবা কেউ আসতো না। কিন্তু আমি যেটা মনে করি ইউনূস সাহেব এই ভুলগুলি কী কারণে করেন এটাও আমি বলি। ভুলগুলি করেন এই কারণে ইউনূস সাহেব আসলে বাংলাদেশকে ভালোভাবে চেনেন না। আপনি 10 বছরের হিসাব নেন, গত 10 বছরে দেখেন তো ইউনূস সাহেব গত 10 বছরে দেশে বেশি ছিল না বিদেশে বেশি ছিল? দেখেন আপনি গত 10 বছরে সে যতগুলি ইন্টারভিউ দিয়েছে, দেশে দিছে কটা, বিদেশে দিছে কটা, মানে বিদেশি মিডিয়াকে কটা, দেশি মিডিয়াকে কটা। উনি বাংলাদেশকে ভালোভাবে চেনেন না। বাট উনি বাংলাদেশের এখন মূল ব্যক্তি হয়ে গেছেন। তো উনি বাংলাদেশকে দেখেন বেসিক্যালি কয়েকজন ছাত্রের চোখ দিয়ে দেখেন, এবং এই ছাত্রদের চোখ দিয়ে দেখেন বলেই উনি 3 দফার প্রথম দফা মিটিং করছেন কার সঙ্গে? ছাত্রদের সঙ্গে। যেখানে বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন ছাত্র দল ছিল না, যেখানে ছাত্র ইউনিয়ন ছিল না, যেখানে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ছিল না, ছাত্র মৈত্রী ছিল না, ছাত্র ফেডারেশন ছিল না। কারা ছিল? ওনার পরে যাদেরকে উনি চিনেন সেরকম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল। আমি তো বলবো সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব এই যে নামগুলি বললাম এই একটার সমানও না। ওই কয়েকজন চেহারা ছাড়া তাদের আর কেউ নাই। বাট উনি মনে করেন এরাই পাওয়ারফুল। এই জায়গাটাতে ডক্টর ইউনূস ভুলটা করেন। না, এটা তো এমন হতে পারে যে যেহেতু এত বড় একটি গণ আন্দোলন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের নেতৃত্বে হয়েছে, সেহেতু তাদের সমর্থনটা এখন ছাত্রদের বেশি, এমনও তো মনে হয়। উনি মনে করেছেন, এই মনে করাটা তো ভুল, কোনো সন্দেহ নাই। এই আন্দোলনের মুখ ছিল এরা, চেহারা এরা ছিল, ফেস এরা ছিল, কিন্তু পেছনে কি ছাত্র দলের কেউ ছিল না? তা ছিল। পেছনে কি ছাত্র মৈত্রীর কেউ ছিল না? ছাত্র ইউনিয়নের কেউ ছিল না? এরা কই ছিল? এরা কি ছাত্রলীগের সঙ্গে ছিল? নো, এরা এদের সঙ্গে ছিল। আমি নিজে দেখেছি যে ছাত্র দলের সভাপতির সঙ্গে আমার একবার দেখা হয়েছিল, তার হাতের দিক দিয়ে গুলি লেগে গেছে। এটা কেউ জানে না আপনারা? সে তো প্রচার করে বেড়ায় নাই, তার হাতে গুলি লাগছে। আমি নিজে তার হাতের ক্ষত আমার কাছে দেখাইছি, আমি দেখছি।
সে তো এরা প্রচার করে পায় নাই। আর এরা যারা এই সার্জিস বলেন, হাসনাত বলেন, এরা একটা গুলি খেয়েছে আর রাবার বুলেট খাইছে? মাহফুজ আলম একটা রাবার বুলেট খাইছে? ভাই আন্দোলনে একজন দুজনে হয় না, আন্দোলন নেতা দেওয়া হয় না। একটা জিনিস বুঝতে হবে আপনাকে, যুদ্ধ বলেন, লড়াই বলেন, যাই বলেন, পরিচালনা করে সেনাপতিরা, কিন্তু যুদ্ধের ময়দানে থাকে কারা? সৈনিকরা। কিন্তু সৈনিকরা কোনো কিন্তু আবার রাষ্ট্রপতি হয় না। এটা হলো মূল বাস্তবতা। যেটা যে ভাঙে সে গড়ে না। আপনি বলেন এই বিল্ডিংটা ভাঙবেন, আপনি ভাঙার জন্য যাদেরকে নিয়োগ করবেন, আপনি এখানে আরো বড় একটা বিল্ডিং বানাবেন, ওই লোকগুলিকে দিবেন? সে পারবে না, সে ভাঙতে জানে, গড়তে জানে না। ভাঙার লোককে নিয়ে আপনি গড়ার দায়িত্ব দিচ্ছেন, এত সহজ না ভাই দুনিয়াটা। না, যে জায়গায় আপনি ছিলেন আর কি, মানে যদি ওই আলোচনাটা আমরা শেষ করি, যে পররাষ্ট্র সচিব যে আসলেন, এটা আসলে এটাকে আমি খুবই ইতিবাচক মনে করি। আমি মনে করি ভারত তো ধরেন ওনাদের কূটনীতি অনেক, মানে আমি বলবো অভিজ্ঞ কূটনীতি। ওনাদের সারা দুনিয়াতে কিন্তু ওরা কূটনৈতিকভাবে খুব সফল। বাংলাদেশের ক্ষেত্রে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এটা তার ব্যর্থ হয়েছে, কিন্তু আমি মনে করি এই ব্যর্থতা তারা লালন করবে না, এটা আমার বিশ্বাস। এই ব্যর্থতাকে তারা জিয়া রাখবে না। আমি মনে করি এখান থেকে তারা বেরিয়ে আসবে, এবং এই যে আসছে এটা তার প্রথম পদক্ষেপ। আমরা কিন্তু যাইনি, ওনারা আসছেন, এবং ওনারা আসার পেছনে এক ধরনের আর্জেন্সি ছিল। দেখেন উনি কিন্তু একটা বিশেষ বিমান নিয়ে আসছেন, তার মানে কি এখানে একটা আর্জেন্সি ছিল। ওনারা বুঝতে পেরেছেন এভাবে চালালে তাদের ভালো হবে না, আলোচনা করতে আসছেন। এবং এই আলোচনার ক্ষেত্রে আমি মনে করি, আমি যতটুকু বুঝি ইউনিট সরকারকে, তারা এই আলোচনাকে ওয়েলকাম করবে। কেন করবে না? ওয়েলকাম করবে, আমরা করব। আমি মনে করি করা উচিত। এখানে ওই যে উগ্র কিছু লোক আছে দেখবেন, যে সবসময় তারা মনে করে এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে উঠে তুলে ধরার একটা প্রবণতা। এটা তো আমরা সরকারের ভেতর থেকেও অনেকে দেখছি যে এই ধরনের। এখন সমস্যাটা কি জানেন? এই সরকারটা আসলে কারা? কোন ব্যক্তিটা সরকার বলেন তো? এখানে কারো উপরে কোনো নিয়ন্ত্রণ আছে? আমার কাছে কিন্তু মনে হয় না। যদি নিয়ন্ত্রণ থাকতো, সর্বকনিষ্ঠ যারা সরকারের সদস্য, তারা যে সমস্ত উল্টাপাল্টা কথাবার্তা বলে, এর তো কোনো জবাব তারা দেয় না। এখন ওরাই কিন্তু সরকার চালাচ্ছে। ওয়াহিদুদ্দিন মাহমুদ বলতেছেন যে নির্বাচন হবে, আমরা আপনি নির্বাচন নিয়ে প্রশ্ন করবেন, সে বলেন নির্বাচন হবে। আবার নাহিদ ইসলাম বলে যে না, এত তাড়াতাড়ি নির্বাচন হবে না। প্রেস সচিবও বলেছেন যে, প্রেস সচিব বলছে অন্য কথা, সে খুব টেকনিক্যালি কথা বলছে। প্রেস সচিবের কথাবার্তা খুব ম্যাচিউর। উনি কি বলেছেন? উনি বলেছেন নির্বাচন কবে হবে না হবে এটা প্রধান উপদেষ্টা জানাবেন। এটি অফিসিয়াল ডিসিশন, এবং এটি হওয়া স্বাভাবিক, এটাই প্রত্যাশিত। আমি এটা চাই যে প্রধান উপদেষ্টা বলবেন কবে নির্বাচন হবেন। কিন্তু এর আগে আমরা 3টা ভার্সন পেয়েছি নির্বাচনের ব্যাপারে, যেটা নাকি 1-1.5 বছরের মধ্যে হতে পারে। প্রথম ভার্সনটা হলো সেনাপ্রধানের, সেটা উনি দিয়ে